ওকে, তো আজকে আমরা পড়ব পেয়ার অফ স্ট্রেট লাইন, যার অর্থ হচ্ছে যুগল সরলরেখা। তো যুগল সরলরেখার অধ্যায়টা সম্পর্কে জানতে হলে আমরা প্রথমে যে বিষয়টা জেনে নিব সেটা হচ্ছে যুগল সরলরেখার সমীকরণ। যুগল সরলরেখার সমীকরণ কথাটার অর্থ হচ্ছে এমন একটা সমীকরণ যে সমীকরণটা একই সাথে দুইটা সরলরেখা প্রকাশ করতে পারে। যেমন আমি একটা সরলরেখার সমীকরণ এখন লিখে দেখাচ্ছি যে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। এটা একটা সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ সেটা আমি কিভাবে বুঝলাম? এখানে x এর পাওয়ার দেখা যাচ্ছে 1, কোনো পাওয়ার দেওয়া না থাকার মানে হচ্ছে 1। y এর উপর পাওয়ার দেখা যাচ্ছে 1। এই ধরনের যারা x এর উপর পাওয়ার 1 থাকে, y এর উপরে পাওয়ার 1 থাকে, তাদেরকে সরলরেখার সমীকরণ বলা হয়। তো এটা একটা সরলরেখার সমীকরণ। আরো একটা সরলরেখার সমীকরণ নিলাম যেটা হচ্ছে x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এটাও একটা সরলরেখার সমীকরণ। এই দুইটা সরলরেখার সমীকরণ যে সমীকরণ দ্বারা একসাথে প্রকাশ হবে তাকেই বলা হবে যুগল সরলরেখার সমীকরণ। তো আমি যদি এই সমীকরণ আর এই সমীকরণকে গুণ করার চেষ্টা করি তাহলে ঠিক এরকম একটা রাশি পাবো, 2x প্লাস 3y প্লাস 5। এই সমীকরণের সাথে এই সমীকরণটা গুণ করে দিলাম, x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0 সাথে 0 গুণ হলে 0ই হবে। তাহলে এই দুইজনকে গুণ করার পর আমি যে সমীকরণটা পাবো সেই সমীকরণটাকে বলা হবে এই দুই রেখার একত্রিত সরলরেখার সমীকরণ। অর্থাৎ এই সমীকরণ একটা রেখা প্রকাশ করবে, এই সমীকরণটা একটা রেখা প্রকাশ করবে, আর ওদের দুজনকে গুণ করার ফলে যে নতুন লাইন আসবে ওই লাইনটা একসাথে দুইটা রেখা প্রকাশ করবে। ওই দুইটা রেখা হবে আসলে এরা দুইজন, আর এই দুইজনের একসাথে যে লাইনটা আসবে সেটাকে বলা হবে ওদের জন্য যুগল সরলরেখার সমীকরণ। তো আমি এটাকে এভাবে না লিখে একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। ধরলাম যে একটা সরলরেখার সমীকরণ হচ্ছে L1x প্লাস m1y প্লাস n1 ইকুয়াল টু 0, এবং আরো একটা সরলরেখার সমীকরণ হচ্ছে L2x প্লাস m2y প্লাস n2 ইকুয়াল টু 0। এই হচ্ছে দুইটা আলাদা আলাদা সরলরেখার সমীকরণ। তাহলে ওদের দুজনের একত্রে সরলরেখার সমীকরণটা কি হবে? ওদের দুজনের একত্রে সরলরেখার সমীকরণ বের করতে হলে আমাকে ওদেরকে গুণ করে দিতে হবে। তাহলে L1x প্লাস m1y প্লাস n1 এর সাথে আমি গুণ করলাম L2x প্লাস m2y প্লাস n2 ইকুয়াল টু 0। এই দুজনকে গুণ করলে আমি যে লাইনটা পাবো সেই লাইনটাকে বলা হবে এই দুইজনের যুগল সরলরেখার সমীকরণ। আচ্ছা, তো যুগল সরলরেখার সমীকরণ জানার পর আমরা জানবো সমমাত্রিক সমীকরণ কি। আচ্ছা, সমমাত্রিক সমীকরণ, সমমাত্রিক সমীকরণ বোঝানোর আগে আমি একটা ছোট্ট সমীকরণ লিখে দেখাই আর তার বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি। ধরলাম কোন একটা সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। তো এই সমীকরণে দুইটা চলক আছে, একটা হলো x আর একটা হলো y। এখন এই সমীকরণের এই যে যোগ চিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে এদের প্রত্যেকটার নাম হচ্ছে পদ। এটা একটা পদ, এটা আরেকটা পদ, আর এটা আরেকটা পদ। তাহলে যোগ চিহ্ন দিয়ে এবং বিয়োগ চিহ্ন দিয়ে মনে রাখতে হবে, যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে যারা আলাদা হয় তাদেরকে বলা হয় পদ। তো এটা যোগ চিহ্ন দিয়ে আলাদা, যোগ চিহ্ন দিয়ে আলাদা, যোগ চিহ্ন দিয়ে আলাদা হয়েছে, তাহলে এটা প্রত্যেকটাই পদ। এখন একটু খেয়াল করি, এই পদে x এর পাওয়ার হচ্ছে 2, আর এই পদে x এর পাওয়ার হচ্ছে 1, y এর পাওয়ার হচ্ছে 1। কিন্তু এই 1 এবং 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 2। আবার এই পদে y এর পাওয়ার হচ্ছে 2। তাহলে দেখা যাচ্ছে প্রথম পদে x এর পাওয়ার হচ্ছে 2, দ্বিতীয় পদে পাওয়ার গুলোর যোগফল হচ্ছে 2, তৃতীয় পদেও পাওয়ার গুলোর যোগফল হচ্ছে 2। অর্থাৎ প্রত্যেক পদে পাওয়ারের যোগফল 2। তাহলে এটা একটা সমমাত্রিক সমীকরণ। অর্থাৎ যে সমীকরণের প্রত্যেক পদে পাওয়ার গুলোর যোগফল একই হবে তাকে বলা হবে সমমাত্রিক সমীকরণ। তো এখানে যেহেতু পাওয়ার গুলোর যোগফল সবসময় 2 হচ্ছে, তো এটাকে বলা হবে দুই মাত্রা সমমাত্রিক সমীকরণ। আর এটা হবে x এবং y এর সমীকরণ। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি যে এটি
টু মাত্রা মানে দুই মাত্রা, টু মাত্রা এক্স ও ওয়াই চলকের, এক্স ও ওয়াই চলকের বলা হয়েছে কারণ এখানে মাত্রাগুলো কিন্তু এক্স এবং ওয়াই এরই ছিল, এক্স এবং ওয়াই চলকের সমমাত্রিক সমীকরণ, সমমাত্রিক সমীকরণ। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেখানোর চেষ্টা করি, এটা তো থাকলো। এরপর আমি ভাবলাম যে সমীকরণটা এভাবে না নিয়ে আমি ঠিক এইরকম নিলাম, এটা হচ্ছে পি কিউ প্লাস 3p স্কয়ার কিউ প্লাস 3p কিউ স্কয়ার প্লাস কিউ কিউব ইকুয়াল টু 0। তো এখানে এটা হচ্ছে একটা পদ, এই পদের পাওয়ার হচ্ছে 3, পাওয়ারের যোগফল 3, আর এই পদে p এর পাওয়ার হচ্ছে 2, q এর পাওয়ার হচ্ছে 1, 2 এবং 1 যোগ হলে হচ্ছে 3। এই পদে p এর পাওয়ার হচ্ছে 1, q এর পাওয়ার হচ্ছে 2, এদেরকে যোগ করলে হচ্ছে 3, আবার শেষ পদে q এর পাওয়ার হচ্ছে 3। তাহলে দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা পদে পাওয়ার গুলো একই এবং সেই পাওয়ারটা হচ্ছে 3, আর পাওয়ার 3 হওয়ার কারণে এই সমীকরণকে বলা হবে 3 মাত্রার সমীকরণ। তাহলে আমরা এটার জন্য লিখতে পারি 3 মাত্রা, 3 মাত্রা মানে 3 মাত্রার পি ও কিউ চলকের। এর আগেটা ছিল এক্স ওয়াই এর, কিন্তু এখানে পি এবং কিউ কাজ করেছে বলে এখানে আমরা বলবো পি ও কিউ চলকে, পি ও কিউ চলকে সমমাত্রিক সমীকরণ, সমমাত্রিক সমীকরণ। তাহলে এই সমীকরণের মাত্রা হচ্ছে 3 কারণ এখানে প্রত্যেকটা পদে পাওয়ারটা 3 ছিল। তাহলে সমমাত্রিক সমীকরণ কাদেরকে বলে? যে সকল সমীকরণের প্রত্যেক পদের চলক সমূহের ঘাতের যোগফল, পাওয়ার মানে হচ্ছে ঘাত, ঘাতের যোগফল একই হয় তাদেরকে বলা হবে সমমাত্রিক সমীকরণ। আচ্ছা, এরপর আমরা দেখি অসমমাত্রিক সমীকরণ কাকে বলে। অসমমাত্রিক সমীকরণ, তো অসমমাত্রিক সমীকরণ দেখানোর জন্য আমি একটা সমীকরণ এখানে লেখার চেষ্টা করি। অসমমাত্রিক সমীকরণ কি? ধরলাম একটা সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস টুয়াইস y প্লাস x ইকুয়াল টু 0। এই সমীকরণের ক্ষেত্রে আমরা প্রথম পদে পাওয়ার পাচ্ছি 2, দ্বিতীয় পদে y এর পাওয়ার হচ্ছে 1, তৃতীয় পদে x এর পাওয়ার হচ্ছে 1। তার মানে দেখা যাচ্ছে এই সমীকরণের প্রত্যেক পদে পাওয়ারগুলো একই ছিল না। একই না থাকার কারণে এই সমীকরণকে বলা হবে অসমমাত্রিক সমীকরণ। তার মানে যে সমীকরণে প্রত্যেক পদে পাওয়ারগুলোর মোট যোগফল একই রকম করে করে আসবে তাদেরকে আমরা বলবো সমমাত্রিক সমীকরণ, সমমাত্রিক সমীকরণ। আর যাদের একই রকম আসবে না তাদেরকে বলবো অসমমাত্রিক সমীকরণ। এই হচ্ছে সমমাত্রিক সমীকরণ এবং অসমমাত্রিক সমীকরণের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার আমরা এই অধ্যায়ের একটা উপপাদ্য করব। তো উপপাদ্যের প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা কি? প্রশ্নে বলা হচ্ছে যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এক জোড়া সরলরেখা প্রকাশ করে তবে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 0। আসলে প্রশ্নটা হচ্ছে
সাধারণ দ্বিঘাত সমীকরণ যদি এক জোড়া সরলরেখা প্রকাশ করে, মানে এখানে যে সমীকরণটা দেখানো হচ্ছে ও যদি এক জোড়া সরলরেখার জন্ম দেয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এত সমান 0, অর্থাৎ এটা যে কথা এটা সেই কথা এবং এটা ইকুয়াল টু 0। এটার দিকে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এইটাকে আমরা আগে ডেল বলতাম। আগের অধ্যায়ে যখন আমরা পড়েছিলাম তখন বলেছিলাম ডেল ইকুয়াল টু 0 হলে সরল রেখা হয়, আমরা সেটা পড়েছিলাম এরকম, একটু দেখাই। ডেল ইকুয়াল যদি 0 হয় তাহলে হয় সরল রেখা, আর ডেল নট ইকুয়াল যদি 0 হয় তাহলে সেটা হয় বক্ররেখা। তো আজকে আমাদেরকে সেটাই প্রমাণ করতে বললো যে এই সমীকরণটা এক জোড়া সরল রেখা প্রকাশ করবে যদি এত সমান 0 হয়, এবং আরো প্রমাণ করো যে সরল রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক এত। হাফ বিজি হুগলি আফা, যেটা আমি আগের অধ্যায়ে পড়িয়েছিলাম, সরল রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক এত। এই দুটো জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এবার চেষ্টা করব যে এত ইকুয়াল টু 0 এবং হাফ বিজি হুগলি আফা ওই সরলরেখা দুইটা ছেদবিন্দু, এই যে সরলরেখা দুটো ছেদ করছে এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক এটা দিয়ে নির্ণয় করা যাবে, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, যেহেতু আমাদেরকে সাধারণ দ্বিঘাত সমীকরণের কথা বলা হয়েছে, তো আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ দিয়েই অঙ্কটা শুরু করার চেষ্টা করব। তো আমরা প্রথমে লিখব যে আমরা জানি সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি? ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো আমি এটাকে 1 নম্বর সমীকরণ লিখে দিলাম। এখন ওরা প্রশ্নে বলেছিল এই সমীকরণটা যদি এক জোড়া সরলরেখা প্রকাশ করে তাহলে বাকি কাজগুলো করতে। তা আমি মনেই করে নিব যে এই সরলরেখা আসলে এক জোড়া সরলরেখা প্রকাশ করে। তো প্রথমে এটা আমাকে মনে করতে হবে। তাহলে আমরা লিখব মনে করি 1 নং সমীকরণ দ্বারা এক জোড়া সরলরেখা প্রকাশ করে। এক জোড়া সরল রেখা প্রকাশ করে এবং যাদের ছেদবিন্দু আলফা কমা বিটা। মানে এই 1 নম্বর সমীকরণ দ্বারা যে এক জোড়া সরল রেখা প্রকাশ করে ওই সরল রেখাগুলোর ছেদবিন্দুটার নাম হচ্ছে আলফা কমা বিটা। এটা আমরা প্রথমে মনে করে নিলাম। ওকে, এখন কথা হচ্ছে আমরা 1 নং সমীকরণ দ্বারা যে দুটো সরল রেখার কথা মনে করেছি তারা হচ্ছে এই দুইজন এবং তাদের ছেদবিন্দু হচ্ছে আলফা কমা বিটা। ওদেরকে যখন আমি আঁকতে গেলাম গ্রাফ পেপারে, যদি ওদেরকে আঁকতে চাই তাহলে আমাকে অবশ্যই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাহায্য নিতে হবে। আর এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাহায্যে ওদেরকে যখন আমি আঁকতে গেলাম তখন তারা ঠিক এইরকম দুইটা সরল রেখা সৃষ্টি করলো মনে করলাম। আর ওদের যে ছেদবিন্দু আসলো সেই ছেদবিন্দু হচ্ছে আলফা কমা বিটা। এখন আমি করব কি, এই মূল বিন্দুকে এই অক্ষ দুটোকে এখান থেকে তুলে আলফা বিটা বিন্দুতে বসিয়ে দিব, যেমনটা ঠিক আমরা আগের অধ্যায়ে করতাম। এখন আমি ঠিক এখান থেকে এই অক্ষগুলোকে যেভাবে আছে সেভাবে রেখে একটুও না নেড়ে চেড়ে এখান থেকে তুলে এই আলফা বিটা বিন্দুর উপর বসিয়ে দিব। তাহলে হবে কি মূল বিন্দুটা আর দূরে না থেকে আলফা বিটা বিন্দুর উপরেই চলে আসবে। মানে আমি যদি ওদেরকে এখান থেকে তুলে দিই, মূল বিন্দুটা এখানে স্থাপন করি, তাহলে অক্ষগুলো ঠিক এরকম চলে আসবে। আর এরকম যদি অক্ষগুলো যদি এখানে চলে আসে তাহলে এই বিন্দুটাই হয়ে যাবে ওর মূল বিন্দু। তখন 1 নং সমীকরণের একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। আর 1 নং সমীকরণটা কি পরিবর্তন হবে সেটা আমরা পরে লিখবো। তবে আমরা এই মূল বিন্দুকে যে এখান থেকে এখানে সরিয়ে দিচ্ছে সেই কথাটা আগে বলে নিই, মানে লিখে নিই। ওকে, তাহলে আমরা লিখবো এখন অক্ষদ্বয়ের
দিক অপরিবর্তিত রেখে। হ্যাঁ, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে কথাটার মানে হচ্ছে অক্ষ যেটা পূর্ব দিকে ছিল সেটা পূর্ব দিকে থাকবে, যেটা উপরের দিকে ছিল সেটা উপরের দিকে থাকবে, একটুও নাড়াচাড়া করাবো না, সোজা যেভাবে আছে সেভাবে তুলে তারপর বসিয়ে দেব। এখন অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক নং সমীকরণের পরিবর্তিত আকার হবে। তো কেমন হবে সেটা আমরা এখন লিখব। আসলে আমি যদি এই মূল বিন্দুটাকে ওই সরলরেখা দুইটার ছেদবিন্দু যেখানে ছিল আলফা কমা বিটা ওইখানে তুলে নিয়ে আসি, তাহলে এই এক নং সমীকরণের চেহারাটা পাল্টে যাবে। কি হবে সেটা হবে কি, x এর জায়গায় হয়ে যাবে x প্লাস আলফা, আর y এর জায়গায় হয়ে যাবে y প্লাস বিটা। জাস্ট এই চেঞ্জটাই ওর হবে। তাহলে আমি এখন এই যে বললাম যে সমীকরণের পরিবর্তিত আকার হবে, কেমন হবে সেটা লেখার জন্য আমরা কি করব, এই x এর জায়গায় x প্লাস আলফা বসিয়ে দিব, আর এই y এর জায়গাগুলোতে y প্লাস বিটা বসিয়ে দিব। তো এখন দেখি সমীকরণের পরিবর্তিত আকার কেমন হবে। তাহলে সমীকরণটির পরিবর্তিত আকার হবে এই যে এখানে a ছিল, a লিখলাম, x না লিখে দিব x প্লাস আলফা হোল স্কয়ার জায়গায় রয়ে যাবে, প্লাস 2h তার জায়গায় থাকবে, x না লিখে লিখব x প্লাস আলফা, আর y না লিখে লিখব y প্লাস বিটা, প্লাস b তার জায়গায় থাকবে, y এর জায়গায় লিখব y প্লাস বিটা হোল স্কয়ার, প্লাস 2g, x এর জায়গায় লিখব x প্লাস আলফা, প্লাস 2f, y এর জায়গায় লিখব y প্লাস বিটা, প্লাস c ইকুয়াল টু 0। এই হলো এক নং সমীকরণের পরিবর্তিত চেহারা যখন আমরা মূল বিন্দুকে এখান থেকে তুলে এখানে নিয়ে গেলাম। তাহলে আমরা বুঝলাম। এখন আমরা এই সমীকরণটাকে নিয়ে একটু কিছু ছোটখাটো কাজ করতে পারি, সেই কাজগুলো করে নিই, কারণ এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সূত্র যাচ্ছে, গুণ হচ্ছে, ওই কাজগুলো আমরা একের পর এক করার চেষ্টা করি। তাহলে আমি পাচ্ছি কি এখানে, বা ছোটখাটো গুণগুলো করে নিই, এই জায়গায় থাক, এটা সূত্র হবে x স্কয়ার প্লাস 2x আলফা প্লাস আলফা স্কয়ার, তারপরে প্লাস এটা হবে 2h তার জায়গায় থাকবে, আমি এটাকে গুণ করব দুইজনকে। x প্রথমে y এর সাথে গুণ হবে, তখন হবে xy, তারপর x আবার বিটার সাথে গুণ হবে, তখন হবে বিটা x লিখতে পারি। আলফা একই ভাবে প্রথমে y এর সাথে গুণ হবে, তখন হবে আলফা y, তারপরে আলফা আবার বিটার সাথে যখন গুণ হবে তখন হবে আলফা বিটা। তারপর প্লাস এই b ওর সাথে গুণ হবার আগেই আমাকে স্কয়ারের সূত্রটা ভেঙে নিতে হবে। তাহলে এটা হবে কি y স্কয়ার প্লাস 2y বিটা প্লাস বিটা স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস এখানে 2gx এর সাথে গুণ হবে, প্লাস হবে 2g আলফা, তারপর প্লাস এই 2f y প্লাস 2f বিটা প্লাস c ইকুয়াল টু 0 এই অবস্থায় আসবে। এবার আমরা এটাকে শেষবার যে গুণগুলো যাচ্ছে সেই গুণগুলো করে দেওয়ার চেষ্টা করব। শেষবারের গুণটা কি হয় দেখি, বা এটার অবস্থা হবে ঠিক এরকম, ax স্কয়ার প্লাস 2a আলফা x এর সাথে গুণ হলো, প্লাস এখানে হবে a আলফা স্কয়ার, প্লাস এটা হবে 2hxy প্লাস 2h বিটা x প্লাস 2h আলফা y প্লাস 2h আলফা বিটা, ব্যাস এই চারটা গুণ হলো। তারপর প্লাস এই b এটার সাথে গুণ হবে by স্কয়ার, b
ওয়াই স্কোয়ার প্লাস 2b বিটা ওয়াই প্লাস b বিটা স্কোয়ার প্লাস 2gx প্লাস 2g আলফা প্লাস 2fy প্লাস 2f বিটা প্লাস c ইকুয়াল টু 0। এই হলো টোটাল গুণফল। এবার আমি এর পরের লাইনে ওদেরকে ঠিক এইরকম করে সাজিয়ে লিখব। প্রথমে সবার আগে আমি x স্কয়ার যারা যারা আছে তাদেরকে একসাথে করে ফেলবো, তারপর x y একসাথে যারা আছে তাদেরকে একসাথে করব, তারপর y স্কয়ার যারা আছে তাদেরকে একসাথে করব। এরপর শুধু x যাদের কাছে থাকবে, শুধু y যাদের কাছে থাকবে, আর তারপর লাস্টে ধ্রুবক পদগুলোকে একসাথে করে তারপর লিখব। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে x স্কয়ার কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করা। তো এখন আমি পুরো অঙ্কের মধ্যে একটা মাত্র x স্কয়ার দেখতে পাচ্ছি, একটা মাত্র x, আর সেটা হচ্ছে ax স্কয়ার। এখানে ভালো করে দেখলে দেখা যাবে কোথাও আর কোনো x স্কয়ার নাই, তাহলে আমরা বলবো যে ax স্কয়ার প্রথমে লিখে ফেলবো। এরপর শুধু xy কাদের কাছে আছে তাদেরকে ax কে লিখে ফেলছি, তো তাকে একটু প্রশ্ন দিয়ে দিই, ওকে লিখে ফেললাম। xy ওর কাছে শুধুমাত্র xy আছে, আর কারো কাছে xy একসাথে নাই, তাহলে আমরা লিখে ফেললাম 2hxy প্লাস এরপরে y স্কয়ার কাদের সাথে ছিল সেটা একটু লিখে ফেলবো। y স্কয়ার দেখা যাচ্ছে এই তো by স্কয়ার, তাহলে এখানে হচ্ছে by স্কয়ার, তাহলে আমি 2hxy লিখে ফেললাম, by স্কয়ার লিখে ফেললাম, যেগুলো লিখে ফেললাম সেগুলোকে ক্রস দিয়ে দিই। তারপর এরপরে y স্কয়ার আর কোথাও দেখা যাচ্ছে না। এরপর x যাদের যাদের সাথে ছিল তাদেরকে লিখবো, x কার কার সাথে ছিল তাদেরকে একটু কমন নিয়ে লিখবো, x যাদের সাথে ছিল তাদেরকে কমন নিয়ে লিখবো। দেখি ওর কাছে শুধু x ছিল, তাহলে ওর কাছ থেকে যদি x কমন নেওয়া হয়, x যদি কমন নেওয়া হয় তাহলে 2a আলফা খুঁজে পাওয়া যাবে। ওর কাছেও x দেখা যাচ্ছে, ওকে একটা প্রশ্ন দিয়ে দিই, ওর কাছে x দেখা যাচ্ছে, ওর কাছ থেকে যদি x কমন নেওয়া হয় তাহলে থাকবে 2h বিটা প্লাস আর দেখা যাচ্ছে, ওকে ক্রস দিয়ে দিই, এরপর হচ্ছে এখানে x দেখা যাচ্ছে, তাহলে ওর কাছ থেকে যদি x কমন নেওয়া হয় তাহলে পাওয়া যাচ্ছে 2g, তারপর প্লাস y যাদের সাথে ছিল তাদেরকে কমন নেওয়ার চেষ্টা করব, এটাও ক্রস দিয়ে দিই। y যাদের সাথে ছিল, যেমন y ছিল এখানে y, তাহলে আমি যদি y কমন নিয়ে নিই তাহলে পাওয়া যাচ্ছে 2h আলফা প্লাস y আরো ছিল ওর সাথে, এটা ক্রস দিয়ে দিই, ওর সাথে y ছিল যার কাছে 2b বিটা থাকতেছে, 2b বিটা প্লাস, ওকে ক্রস দিয়ে দিই, প্লাস আর y ছিল এইখানে y, তাহলে এটা হলো 2f লিখতে পারি, তাহলে এটাকে একটা ক্রস দিয়ে দিই। এরপর প্লাস, এরপর লিখবো ধ্রুবক, ধ্রুবক মানে হচ্ছে যাদের সাথে x ও ছিল না y ও ছিল না, এমন রাশি অনেকগুলো আছে। দেখি এই যে প্রথম দেখা যাচ্ছে এটা a আলফা স্কয়ার, এখানে কোনো x এবং y ছিল না, তাহলে এটা লিখে ফেললাম। তারপর দেখা যাচ্ছে এটা 2h আলফা বিটা, 2h আলফা বিটা প্লাস এটাও লিখে ফেললাম। এরপরে দেখা যাচ্ছে b বিটা স্কয়ার, b বিটা স্কয়ার প্লাস এরপর দেখা যাচ্ছে 2g আলফা, 2g আলফা প্লাস এরপর দেখা যাচ্ছে 2f বিটা, 2f বিটা প্লাস c ইকুয়াল টু 0। ব্যাস আমাদের কাজ মোটামুটি শেষ। তো আমরা কি করলাম, x স্কয়ার গুলা xy, y স্কয়ার শুধু x শুধু y এবং ধ্রুবক পদগুলোকে একসাথে করে ফেললাম। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করি, এই x যেখানে কমন নেওয়া হয়েছিল সেখানে কিন্তু চাইলে 2 ও কমন নেওয়া যেতে পারে। তো 2 কমন নিলে কি হবে, 2 কমনের 2টা বাইরে চলে আসবে আর এখান থেকে সবগুলো 2 মুছে যাবে। তো আমি ওই লাইনটা একবার লিখে লাস্ট লাইনে আসার চেষ্টা করি একেবারে, তাহলে এরপর আমরা লিখতে পারি বা ax স্কয়ার তার জায়গায় থাক প্লাস 2hxy তার জায়গায় থাক, by স্কয়ার তার জায়গায় থাক, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, x তো আগেই কমন ছিল 2 কমন নিলাম, তাহলে এখানে থাকবে a আলফা প্লাস h বিটা প্লাস g, এই 2 কমন চলে আসলো, প্লাস এখান থেকে যদি আমি 2 কমন নিই, y তো আগে থেকেই কমন ছিল, তাহলে হবে h আলফা প্লাস b বিটা প্লাস f আর তো কিছু থাকতেছে না, 2 কমন নিলাম, আর এখান থেকে থাকতেছে প্লাস a আলফা স্কয়ার প্লাস 2h আলফা বিটা
প্লাস বি বিটা স্কোয়ার প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস c ইকুয়াল টু 0। ব্যাস, এই সমীকরণ পর্যন্ত আমরা আসলাম, আর এই সমীকরণকে আমরা দিলাম 2 নাম্বার সমীকরণ। আচ্ছা, এখন এই যে 2 নং সমীকরণটা আসলো, এই 2 নং সমীকরণটা কিন্তু মূল বিন্দুগামী ছিল। আমি আরেকবার ব্যাপারটা বুঝিয়ে আসি। আমরা যখন 1 নং সমীকরণের সরলরেখাগুলো আঁকলাম তখন মূল বিন্দু ছিল এইখানে, আর 1 নং সমীকরণের সরলরেখাগুলো ঠিক এইখানে আসছিল। আর আমরা 2 নং সমীকরণ আনার জন্য কি করেছিলাম? 2 নং সমীকরণটা আনার জন্য আমরা এই মূল বিন্দুকে তুলে এইখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার ফলে এই 2 নম্বর সমীকরণটা এসেছে। তো এখন মূল বিন্দু আর এখানে নেই, মূল বিন্দু আছে এইখানে। তাহলে 2 নং সমীকরণটা অবশ্যই মূল বিন্দু দিয়ে যাচ্ছে এমন দুটো সরলরেখা প্রকাশ করছে। তো এক্ষেত্রে আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে, যদি কোনো সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, যদি কোনো একটা সমীকরণে প্রকাশিত দুইটা সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে ওই সমীকরণটা অবশ্যই সমমাত্রিক সমীকরণ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমীকরণটা সমমাত্রিক নয়। কেন? এখানে প্রথম পদে x এর সহগ হচ্ছে, x এর পাওয়ার হচ্ছে 2, দ্বিতীয় পদে x এবং y দুইজন মিলে পাওয়ার হচ্ছে একে একে 2, এটাও ঠিক ছিল। তৃতীয় পদে y এর পাওয়ার হচ্ছে 2, এটাও ঠিক ছিল। কিন্তু এই পুরো পদে আমরা দেখলাম x এর পাওয়ার হচ্ছে 1, যা কিনা সমমাত্রিক হতে সাহায্য করেনি। আবার এই y এর সহগ এখানেও দেখা যাচ্ছে y এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এটা আর সমমাত্রিক হতে পারলো না। কিন্তু ওর উচিত ছিল সমমাত্রিক হওয়া। এখন প্রশ্ন হচ্ছে, ও কিভাবে সমমাত্রিক হবে যেখানে x এবং y ওদের পাওয়ার 1 করে? এখানে সমমাত্রিক হওয়ার ওর একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে যদি এই x এর সহগটা 0 হয় এবং y এর সহগটা 0 হয় এবং এই ধ্রুবক পদটাও 0 হয়। যদি এটা 0 হয় তাহলে এটা 0 এর সাথে গুণ থাকার কারণে ও চলে যাবে। এটাও যদি 0 হয়, 0 এর সাথে y গুণ থাকার কারণে এটাও চলে যাবে। এটাও যদি 0 হয়, পুরো রাশিটা যদি 0 হয় তাহলে এটাও চলে যাবে। আর বাকি থাকবে খালি এইটুকু রাশি যারা সমমাত্রিক হবে। ওর সমমাত্রিক হওয়াটা বাধ্যতামূলক, কারণ ও মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করেছে। তো আমাদের জেনে রাখতে হবে যে মূল বিন্দুগামী সরলরেখা সবসময় সমমাত্রিক সমীকরণ দিবে। তো ও যেহেতু এখন ও তো সমমাত্রিক হয়নি, কিন্তু ও তো মূল বিন্দু দিয়ে গেছে, সুতরাং ওর সমমাত্রিক হওয়া জরুরি। সুতরাং আমরা এই কথাগুলো একটু গুছিয়ে এখানে লেখার চেষ্টা করব। তাহলে আমরা লিখব, যেহেতু 2 নং সমীকরণটি মূল বিন্দুগামী এক জোড়া সরলরেখা প্রকাশ করে, এক জোড়া সরল রেখা প্রকাশ করে, সেহেতু 2 নং সমীকরণ সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। যেহেতু এক জোড়া মানে দুইটি, এজন্য দ্বিঘাত হতে হবে, দ্বিঘাত সমীকরণ হবে। তো এখন ও তো দ্বিঘাত হতে পারছে না, কাদের জন্য পারছে না? x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদের জন্য তারা দ্বিঘাত হতে পারছে না। তো এখন আমরা এই জন্য কি লিখবো? এই জন্য লিখবো অতএব 2 নং সমীকরণে x, y এর সহগ এবং ধ্রুবক পদ শূন্য হবে। এটা না হয়ে তার কোনো উপায় নেই, কারণ সে মূল বিন্দু দিয়ে গেছে, আর মূল বিন্দু দিয়ে যাওয়ার কারণে ওর x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদ শূন্য হয়ে যাবে। বাংলায় তা লিখে দিলাম। এবার এই বাংলা কথাটার ফলাফলটা আমাদেরকে এবার ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে হবে। এবার আমরা অঙ্কে প্রকাশ করব যে বাংলা কথাটার ফিনিশিংটা কি।
তো বাংলা কথাটা বললো x এর সহগ শূন্য হতে হবে, এদিকে x এর সহগ কত, x এর সহগ মানে হচ্ছে ওর আশেপাশে যারা আছে, x এর সাথে যারা আছে, তো x এর সাথে দেখা যাচ্ছে 2 আছে আর এই বিশাল রাশিটা আছে। তো ওরা বললো কি x এর সহগ শূন্য হতে হবে, তাহলে আমি লিখতে পারি কি 2a আলফা প্লাস h বিটা প্লাস g ইকুয়াল টু 0, এটা আমি লিখতে পারি কারণ x এর সহগকে শূন্য হওয়ার কথা সমমাত্রিক হতে গেলে। আচ্ছা এটা যদি 0 হয় এর পরের লাইন আমি 2 টাকে 0 এর সাথে পাঠিয়ে দিতে পারি না, 2 টাকে সমান চিহ্ন এই সাইডে 0 এর সাথে পাঠিয়ে দিলে সেও 0 হয়ে যাবে, তার মানে আমি পরের লাইনটা লিখতে যাচ্ছি আসলে সরাসরি 2 এখানে আর লিখবো না, 2 ওর সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, এখানে সুতরাং দিয়ে লিখবো কারণ এই বাংলা কথার ফলাফল হচ্ছে এটা। একইভাবে y এর সহগ আমরা দেখতে পাচ্ছি কি 2h আলফা প্লাস b বিটা প্লাস f ইকুয়াল টু 0, তো এখানেও 2 এর একই দশা হবে, 2 যদি ওইদিকে 0 এর সাথে চলে যায় তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। আর ধ্রুবক পদটা অনেক বড়, এটা পুরোটা সমান 0 লিখতে হবে, তাহলে ধ্রুবক পদ হচ্ছে a আলফা স্কয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস b বিটা স্কয়ার প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস c ইকুয়াল টু 0। এই টোটাল কথাগুলোই আমরা বাংলায় বলেছিলাম। তাহলে এখন এই টোটাল জিনিসটা যদি 0 তাহলে আমরা একটু মুছে ফেলতে পারি। আচ্ছা এবার আমরা এই সমীকরণটাকে দিব 3 নাম্বার সমীকরণ, এটাকে দিব 4 নাম্বার সমীকরণ, এটাকে কিন্তু 5 নাম্বার সমীকরণ দিব না, এটাকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করব, মডারেট করার চেষ্টা করব। তো দেখি ওকে আমি আসলে ওদের মতো করে সাজানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। তা আমি এটাকে বা দিয়ে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। a আলফা স্কয়ার লিখে দিলাম, a আলফা স্কয়ার যেমন ছিল তেমন লিখে দিলাম। আচ্ছা এখানে আছে 2h আলফা বিটা, দুইটা মানে h আলফা বিটা দুইটা আছে, তো আমি একটা এখানে লিখব h আলফা বিটা, h আলফা বিটা। আর তার সাথে এখানে আরেকটা কিন্তু বাকি আছে, সেটা মনে থাকতে হবে। আর এখানে তার সাথে এইখানে 2g আলফা দেখা যাচ্ছে না, g আলফা থেকে আমি একটা লিখব, তার মানে আমি কি লিখলাম a আলফা স্কয়ার লিখলাম, h আলফা বিটা দুইটা ছিল তার থেকে একটা লিখলাম, আর g আলফা দুইটা ছিল তার থেকে একটা লিখলাম। তারপর প্লাস এরপর লিখব b বিটা স্কয়ার, b বিটা স্কয়ার। আর তার সাথে আমি লিখব h আলফা বিটা, আরো একটা বাকি ছিল সেই h আলফা বিটাটা আরেকটা লিখে ফেলবো আলফা বিটা। আর এই f বিটা যেটা আছে এখানে f বিটা দুইটা আছে, তার মধ্যে একটা f বিটা লিখে ফেলবো। তো একটু সাবধান থাকতে হবে, ব্যাপারটাতে একটু কঠিন মনে হচ্ছে। a আলফা স্কয়ার তার জায়গায় রেখে দিলাম, h আলফা বিটা দুইটা ছিল তার মধ্যে একটা এখানে লিখলাম আর একটা এখানে লিখলাম। তারপর 2g আলফা থেকে একটা g আলফা লিখলাম, আরো একটা বাকি আছে এখন। তারপর b বিটা স্কয়ার লিখে ফেললাম, 2fb থেকে একটা লিখে ফেললাম, আরো একটা fb বাকি আছে। তো বাকি যারা আছে তাদেরকে আমি একটু এখন লিখে ফেলার চেষ্টা করব। বাকি কারা আছে, প্লাস এখান থেকে 2g আলফা, একটা এখানে g আলফা লিখে ফেললাম, আরো একটা g আলফা বাকি আছে, সেই g আলফাটা আমি এখানে লিখলাম। প্লাস আরো বাকি ছিল f বিটা থেকে একটা f বিটা এখানে লিখে ফেলেছিলাম, তো আরো একটা f বিটা এখানে বাকি রয়ে গেছে, প্লাস c বাকি ছিল ইকুয়াল টু 0। তার মানে আসলে কেউই আর বাকি নেই, সবাইকে নিয়ে আসা হয়েছে, একটু বুদ্ধি করে নিয়ে আসা হয়েছে। তো কেন আমি এভাবে সাজালাম সেটা এর পরের লাইন দেখলে টের পাওয়া যাবে। এভাবে না সাজিয়ে অন্যভাবে সাজালে অঙ্কটাকে এত সহজে মিলানো সম্ভব হবে না, তো শেষ পর্যন্ত আমাকে এভাবেই সাজাতে হবে। তো আমি করলাম কি, প্রথমেই একটা বুদ্ধি করে এভাবে সাজানোর চেষ্টা করেছি। আমি একটু করে বুঝিয়ে দেবো যে কেন এভাবে সাজালাম, কারণ এর পরের লাইনটা লিখলেই ক্লিয়ার হয়ে যাবে যে কেন এভাবে সাজানোর প্রয়োজন পড়লো। তো আসলে এখানে এই তিনজন থেকে আমি আলফা কমন নিতে পারি, এই তিনজন থেকে আলফা কমন নিব। আলফা কমন নিলে হবে কি, a আলফা প্লাস এখান থেকে আলফা কমন নিয়ে নিলে হবে h আর বিটা, h বিটা প্লাস এখান থেকে আলফা কমন নিয়ে নিলে হবে খালি g, তারপর প্লাস এই পুরা রাশিটা থেকে তিনজন থেকে আমি আবার বিটা কমন নিতে পারবো। এখান থেকে যদি বিটা কমন নিই তাহলে এখানে থাকবে b বিটা প্লাস এখান থেকে বিটা কমন নিলে হবে h আলফা প্লাস এখান থেকে বিটা কমন নিলে হবে f প্লাস, আর যারা বাকি ছিল তাদেরকে লিখে ফেলবো g আলফা প্লাস f বিটা প্লাস c ইকুয়াল টু 0। এই তো কমন নিলাম। এখনই আসল মজার ব্যাপারটা ঘটবে, কেন আমরা এখানে এভাবে সাজিয়েছিলাম সেটা এক্ষুনি টের পাওয়া যাবে।
তো এখানে আমি দেখলাম যে আলফাকে আলফার জায়গায় রাখবো। খুব ভালো করে খেয়াল করতে হবে, এ আলফা এইচ বিটা প্লাস জি, এ আলফা এইচ বিটা প্লাস জি ইকুয়াল টু কত? 0। তার মানে আমি এ আলফা এইচ বিটা প্লাস জি এখানে যেমন 0 দেখতে পাচ্ছি, এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি এর মান আমি 0 বসিয়ে দিতে পারবো। কিন্তু আমি যদি অন্যভাবে সাজাতাম এই সুবিধাটা পেতাম না। প্লাস একইভাবে এখানে বিটা বিটার জায়গায় থাক, এই বি বিটা, এই যে দেখা যাচ্ছে বি বিটা এইচ আলফা, এই এইচ আলফা প্লাস এফ, মানে এটার এটা একদম মিল, আর এটা ইকুয়াল টু 0, তাহলে আমি এটার বদলে 0 লিখে দিতে পারলাম। কিন্তু অন্যভাবে করলে আমি কিন্তু এটা লিখতে পারতাম না। প্লাস একইভাবে বাকি কি ছিল, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়াল টু 0। ব্যাস, তাহলে টোটাল সমীকরণ এটা 0 সাথে গুণ, এটা 0 সাথে গুণ হওয়ার কারণে আমি শেষ পর্যন্ত পাচ্ছি আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি ইকুয়াল টু 0, আর এটাকে আমি দিব 5 নাম্বার সমীকরণ। তাহলে 3 নাম্বার সমীকরণ, 4 নাম্বার সমীকরণ, আর এই চলে আসলো 5 নাম্বার সমীকরণ। আচ্ছা, এবার আমি যে সমীকরণগুলো পেলাম 3, 4 এবং 5, এই সমীকরণগুলো থেকে আলফা এবং বিটাকে অপসারণ করে লিখতে পারি। তো ম্যাথমেটিক্সে এরকম একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে নির্ণায়কের সময়। তো নির্ণায়কের সিস্টেমে এই চলকগুলোকে অপসারণ করে নির্ণায়ক আকারে তাকে লেখা। তো চলকগুলোকে যদি আমি অপসারণ করি, এই যে আলফা অপসারণ করব, বিটা অপসারণ করব, তারপর আমি ওদেরকে নির্ণায়ক আকারে লিখব। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি কথাটা। ও হ্যাঁ, আমি এই 3টা সমীকরণ দেখতে খুব কষ্ট হচ্ছে বলে তাদেরকে আমি এখানে সরল করে এক জায়গায় রাখার চেষ্টা করেছি। তাহলে আমি এগুলো এখন মুছে আমার কাজগুলো করতে পারি, কারণ সমীকরণগুলো এখানেই দেখানো আছে। তাহলে এখন আমি বলবো যে 3, 4 ও 5 নং সমীকরণ হতে আলফা বিটা অপসারণ করে পাই, ওকে। তাহলে এখন দেখো এখানে আলফার সহগ হচ্ছে a, তো আমি প্রথমে a লিখব। তারপর বিটার সহগ হচ্ছে h, তাহলে আমি এখানে h লিখব। তারপরে আছে g, তো আমি g লিখব। তারপর এখানে আলফার সহগ হচ্ছে h, তো আমি এখানে h লিখব। বিটার সহগ হচ্ছে b, তো আমি এখানে b লিখব। আর লাস্টে আছে f লিখব। আলফার সহগ হচ্ছে লাস্ট লাইনে g, আর বিটার সহগ হচ্ছে f, আর লাস্ট হচ্ছে c, এত ইকুয়াল টু 0। এটা একটা, এই আলফা বিটাকে অপসারণ করে সমাধান করা মানে এটার সমাধানটাই আসলে বের করার চেষ্টা করা। তো এখন আমি এই রাশিটাকে নির্ণায়ক করলে একটা সুন্দর সমাধান পাবো, আর যেটা আমাদের প্রমাণের সাথে মিলে যাবে। তো এর নির্ণায়ক কিভাবে করতে হয়, নির্ণায়ক করারও দুটো পদ্ধতি আছে। তো আমি একটা পদ্ধতি সবসময় ব্যবহার করি, আর ওইটাই আমি এখন শেখানোর চেষ্টা করব। তো নির্ণায়ক করার সময় আমাদেরকে করতে হয় কি, এই প্রথমে a লিখতে হয়। আমি বা লিখলাম, বা লিখে প্রথমে এই a যেটা ছিল সেটা লিখে ফেললাম, a লিখে একটা ব্র্যাকেট দিতে হয়। a লেখার সময় করতে হয় কি, a বরাবর যে লাইনটা দেখা যাচ্ছে সেটা এবং এটাকে বাদ দিয়ে ফেলতে হয়, একেবারে বাদ, এটাও বাদ, এটাও বাদ। আর বাকি যারা আছে তাদের মধ্যে কোনাকুনি গুণ করে এখানে মাইনাস দিয়ে বসাতে হয়। তাহলে প্রথমে এই দিক থেকে, আর আমি যে নির্ণায়ক পদ্ধতি দেখাবো সেটাতে এই দিকের গুণটা সবসময় আগে করতে হবে, এইটুকু মনে রাখলে চলবে। এই দিকের গুণটা আগে করবো, এই দিকের গুণটা করবো পরে, এই দিকের গুণ আগে। তাহলে আমি প্রথমে a কে লিখে ফেললাম, আর a কে যখন লিখলাম তখন এটা বাদ, আর এটা বাদ। তাহলে 4টা সংখ্যা দেখা যাচ্ছে, এই 4টা সংখ্যার মধ্যে এই দিকের গুণটা আগে করব, তাহলে হবে b এর সাথে c গুণ আগে হবে। তাহলে প্রথমে লিখবো b c, তারপর একটা সূত্রের মাইনাস, আর তারপর লিখবো f স্কয়ার। তারপর নিয়ম অনুযায়ী একটা মাইনাস দিতে হবে। তাহলে প্রথমে a লিখলাম, আর এর জন্য যা করার তা করলাম। এরপর নিয়ম অনুযায়ী আমি একটা মাইনাস দিব, নিয়ম অনুযায়ী একটা মাইনাস দিলাম। এই মাইনাস দেওয়ার পর h লিখবো, h লেখার পর আবার ব্র্যাকেট দিব, আর এবার h বরাবর এরা বাদ এবং এরা বাদ হবে। তাহলে আরো 4টা সংখ্যা দেখা যাচ্ছে, ওই 4টা সংখ্যার মধ্যে এদিকের গুণটা আগে করতে হবে। তাহলে এদিকে কারা, hc, তাহলে hc কে আগে গুণ করতে হবে, hc মাইনাস সূত্রের মাইনাস hc গুণ করলাম। এরপর f আর g গুণ করতে হবে, fg গুণ করলে হবে gf, ওকে। তারপরে হচ্ছে লাস্ট প্লাস g লিখতে হবে,
তো একটু খেয়াল করতে হবে, প্রথমটা প্লাস দিয়ে শুরু, তারপরটার জন্য আমি দিছি মাইনাস, আর তারপরটার জন্য দেওয়া হলো প্লাস। এবার যখন জি লিখবো তখন আবার এইটা বাদ, তো এবার আমাদেরকে এই দিকের গুণটা আগে করতে হবে, তাহলে এইচ এবং এফ আগে গুণ হবে, তাহলে হবে এইচ এফ মাইনাস লাস্ট যে গুণটা হবে সেটা হচ্ছে লাস্ট এইচ এফ গুণ হলো, এবার গুণ হবে বি জি, বি জি, আর ইকুয়াল টু 0 ছিল, ফলে ইকুয়াল টু 0 এখানেও লিখলাম। ব্যাস, এই গুণটা এবার আমরা শেষ করার চেষ্টা করি। এ যদি এটার সাথে গুণ হয় তাহলে হবে এ বি সি, আর এ যদি ওর সাথে গুণ হয় তাহলে হবে মাইনাস এ এফ স্কয়ার, তারপরে মাইনাস এইচ যদি ওর সাথে গুণ হয় তাহলে হবে এইচ স্কয়ার সি, মাইনাসে মাইনাসে প্লাস হবে এইচ জি এফ, তারপরে এই প্লাস এটার সাথে প্লাস হবে আবার এইচ জি এফ গুণ হচ্ছে, আবার এটা যদি এটার সাথে প্লাস মাইনাসে মাইনাস, জি যদি গুণ হয় তাহলে হবে বি জি স্কয়ার ইকুয়াল টু 0। তা আমি ওকে একটু সুন্দর করে লিখতে পারি, এখানে দেখা যাচ্ছে যে এ বি সি তার জায়গায় থাক, এ বি সি এই দুটোটা রাশি একদম একই, তাহলে ওর জন্য আমি লিখতে পারি 2h g f মাইনাস এ এফ স্কয়ার লিখলাম মাইনাস বি জি স্কয়ার লিখলাম এখান থেকে, আর লাস্ট লিখলাম মাইনাস সি এইচ স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদেরকে ওরা কিন্তু এটাই বলছিল যে যদি আমাদেরকে যে সমীকরণটা দেওয়া হয়েছে সেটা যদি কোনো কারণে এক জোড়া সরলরেখা প্রকাশ করে বসে তাহলে অবশ্যই এই লাইনটা সমান 0 হবে। আর আমরাও করলাম কি, প্রথমে মনে করলাম যে আমাদেরকে যে সমীকরণটা আপনি দিয়েছিলেন সেই সমীকরণটা এক জোড়া সরলরেখা প্রকাশ করে ফেলেছে, সুতরাং এক জোড়া সরলরেখা প্রকাশ করার পরিণতি আমরা দেখলাম যে আসলেই এবিসি 2fgh মাইনাস এ এফ স্কয়ার মাইনাস বি জি স্কয়ার মাইনাস সি এইচ স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে এটাই হচ্ছে আসলে প্রমাণ। আচ্ছা, এরপর আমাদেরকে বলা হয়েছিল এদের ছেদবিন্দু হবে হাফ বিজি হুগলি আফা, অর্থাৎ আমরা যে দুটো সরলরেখা নিয়ে কাজ করছিলাম ওই দুটো সরলরেখার ছেদবিন্দু হবে হাফ বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কয়ার কমা হুগলি আফা ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কয়ার। ঠিক এটাই হবে ওই সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু, মানে সরলরেখাদ্বয় যেখানে ছেদ করলো সেটার মান হবে এরকম। কিন্তু আমরা এই ছেদবিন্দুর নাম দিয়েছিলাম আলফা বিটা, যেহেতু আমরা ছেদবিন্দুর নাম দিয়েছি আলফা বিটা আর ওরা প্রমাণ করতে বললো ঠিক এরকম, অর্থাৎ আলফা সমান আসবে এটা আর বিটা সমান আসবে এরকম, না হলে আমরা এটা প্রমাণ করতে পারবো না। তো এখন কথা হচ্ছে এই আলফা আর বিটা এটার মান এই দুইটা সমীকরণকে সমাধান করলেই পাওয়া যায়। এই দুইটা সমীকরণকে যদি আমি সমাধান করি তাহলে কিন্তু আলফা এবং বিটার মান চলে আসে। কেন? এখানে আলফাটা অনেকটা এক্স এর মতো কাজ করছে আর বিটা অনেকটা ওয়াই এর মতো কাজ করছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই সমীকরণ আর এই সমীকরণকে সমাধান করে আলফা এবং বিটার মান নির্ণয় করে ফেলবো আর দেখবো যে আলফা আর বিটার মানগুলো আসলে এইরকমই, তখন আমরা এটাকে ওদের ছেদবিন্দু বলে দাবি করতে পারবো। তো এখন আমরা বলবো কি, এটা ছিল 3 নম্বর সমীকরণ, তাহলে লিখবো 3 নং ও 4 নং সমীকরণে বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পায়, সরি এটাকে বজ্রগুণন না, 4 নং সমীকরণে আর গুণন সূত্র প্রয়োগ করে, আর গুণন সূত্র প্রয়োগ করে। তো আর গুণন সূত্রটা কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর গুণন সূত্রে আলফা লিখে একটা দাগ দিতে হয়, বিটা লিখে আরেকটা দাগ দিয়ে ফেলতে হয় এবং 1 লিখে আরেকটা দাগ দিতে হয়, ঠিক এইরকম। তো এটা যদি x y থাকতো তাহলে x দিয়ে একটা দাগ দিতে হতো, y দিয়ে একটা দাগ দিতে হতো, 1 দিয়ে একটা দাগ দিতে হতো। তো আর গুণন পদ্ধতিটা আসলে সহগগুলোকে গুণ করে করতে হয়। তো এভাবে ঠিক যখন আমি আলফা লিখলাম তখন আমি কি করব, আলফা গুলোকে বাদ দিয়ে দিব। আলফা গুলোতে বাদ দেওয়ার পর ও হবে 1 নাম্বার, যে 1 নাম্বার হবে তার দিক থেকে গুণটা করতে হবে আগে। তাহলে এখানে 1 নাম্বার এটা দিলাম, তাহলে এখানে আছে বিটা সহ হচ্ছে f h আর এখানে আছে f, তাহলে এই গুণটা আগে করব, তাহলে hf তারপর সূত্রের মাইনাস দিব, তারপর এই দিকের গুণটা করব আর এই দিকের গুণটা হবে bg, তাহলে হবে bg। আবার বললাম আলফাটা আগে চাপা দিয়ে দিব, আলফার নিচে যখন আনসার বের করব তখন আলফাটাকে আমরা চাপা দিয়ে দিব। এরপর আলফার পাশের জনই হচ্ছে 1, যে 1 হবে তার দিক থেকে গুণটা আগে করতে হবে, তার দিক থেকে গুণটা আগে। তাহলে 1 ও হলো, তাহলে ওর দিকে গুণ করলে hf তারপরে bg,
এরপর আমরা বিটার নিচের মানটা লিখব। বিটার নিচের মানটা যখন লিখবো তখন বিটাটাকে চাপা দিয়ে দিব, আর বিটাটাকে যখন আমরা চাপা দিয়ে দিব তখন ও হবে 1 নাম্বার। যেহেতু ও 1 নাম্বার সেহেতু ওর দিক থেকে গুণটা আগে করতে হবে। তাহলে হবে কি hg hg মাইনাস, আর এবার এদিকে গুণটা শেষ করতে হবে, এটা হবে af। এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে, আলফা এবং বিটা এখানে x y এর মতো কাজ করছে, ওদেরকে গুণ করা যাবে না। আর 1 এর যখন লিখবো তখন এটাকে চাপা দিব। তো এটাকে চাপা দেওয়ার সময় আমরা দেখবো যে ও একবার 1 নাম্বার ছিল, এও একবার 1 নাম্বার ছিল, কিন্তু ও কোনো সময় 1 নাম্বার ছিল না। তাহলে ও হবে এবার 1 নাম্বার। তাহলে ও দিক থেকে গুণটা করতে হবে। তাহলে ও দিক থেকে যদি গুণ করি, এর সাথে প্রথমে বি গুণ হবে a b মাইনাস, এবার এদিক থেকে গুণটা করতে হবে h স্কয়ার। ব্যাস, এটাই হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমাধান করার নিয়ম। তাহলে এখন আমি এটাকে এভাবে লিখতে পারি, সুতরাং এই আলফা সমান কি হবে? আলফা সমান আসলে এই যে নিচে যে রাশিটা আছে না, এই রাশিটাকে এইখানে কল্পনা করলে যা হবে তাই आंसर, আলফার आंसर। তাহলে আলফার आंसर হবে, এখানে তো ab - h স্কয়ার ছিল, ab - h স্কয়ার, আর এই hf - bg টা এখানে চিন্তা করব। তাহলে এখানে চিন্তা করলে এটা এখানে আসবে hf - bg, আর বিটা সমান হবে, এবং লিখতে পারি, এবং বিটা সমান হবে ঠিক একই রকম। বিটা সমান হবে এই বিটার নিচে যেটা ছিল সেটা এইখানে কল্পনা করলে যা হবে তাই হলো বিটার आंसर। তাহলে বিটার आंसर হবে ab - h স্কয়ার, নিচে থাকবে, আর উপরে থাকবে hg - af। ব্যাস, এই আমরা যখন অঙ্কটা শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম যে সরলরেখা দুটির ছেদবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, আর এখন আমরা দেখতে পাচ্ছি আলফার মান হচ্ছে এটা আর বিটার মান হচ্ছে এটা। সুতরাং আমরা বলতে পারি সরলরেখা দুটির ছেদবিন্দু আসলে এত কমা এত। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সরলরেখা দ্বয়ে ছেদবিন্দু হাফ BG AB - h স্কয়ার, কমা হুগলি আলফা AB - h স্কয়ার। ওকে, তাহলে এটাই ছিল এই অধ্যায়ের প্রথম উপপাদ্য, যেটা আমরা প্রমাণ করে আনলাম। তার মানে উপপাদ্যটা ছিল এরকম যে যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশ করে, তাহলে ABC + 2FGH - AF স্কয়ার - BG স্কয়ার -CH স্কয়ার = 0 হবে, এবং ওই যে দুইটা সরলরেখা প্রকাশ করলো সেই সরলরেখা দুইটা ছেদবিন্দু হবে হাফ BG হুগলি আলফা / AB - h স্কয়ার, AB - h স্কয়ার।